ফিলিস্তিন অভিমুখী ত্রাণবহরে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। আমরা চাই ইসরায়েল তার এই যে জায়গাটা আছে এই জায়গাটা সরে দাঁড়ায়। জাহাজগুলো যে খাবারগুলো আছে সেই খাবারগুলো যেন ফিলিস্তিনের নির্যাতিত যে মা বোনেরা আছে, ভাইরা আছে, তাদের মাঝে যেন বিতরণ করতে পারে। সুন্দরবনে ডাকাত দল জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় কোস্ট গার্ডের অভিযান। অস্ত্রগুলিসহ জিম্মি 4 জেলেকে উদ্ধার। চুয়াডাঙ্গায় কথিত কোম্পানির ফাঁদে পড়ে প্রতারণার শিকার হাজার হাজার গ্রাহক। বেশি লাভের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। 1,30,000-এ 5,000 টাকা দেওয়া এমন কোনো ব্যাংক নাই, কোনো মাধ্যমই নাই। এরা কোত্থেকে নিয়ে আসে এইসব চিন্তা করে আমি দেখলাম যে এক সময় হয়তো এটা থাকবে না। ট্রেডের বিষয়ে আমি জানলাম এটা সম্পূর্ণভাবে বেআইনি। জনপ্রতিনিধি না থাকায় পাবনার 9 পৌরসভায় ব্যাহত নাগরিক সেবা। উন্নয়নমূলক কর্মকাণ্ডেও স্থবিরতা। মা ইলিশ রক্ষায় মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে মধ্যরাত থেকে। দ্রুত খাদ্য সহায়তা দেওয়ার দাবি জেলেদের। বিগত দিনে আমরা এই অবরোধ মানছি আর সামনেও মানব। সরকার যে প্রণোদনাটা দিচ্ছে এটা যাতে প্রকৃত জেলেরা এই প্রণোদনা পায়। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাতে আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গাজামুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা এবং মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে বিক্ষুব্ধরা বলেন, যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন না হচ্ছে ততদিন পর্যন্ত লড়াই চলবে। গ্লোবাল সুমুদ ফ্লোটিয়ায় হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা বিশ্ব। ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলের হামলায় চারিদিকে বইছে নিন্দার ঝড়। বাংলাদেশেও বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল। ফ্লোটিলা নৌবহরে হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে মিছিল হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। জুমার নামাজের পর জাকসুর উদ্যোগে ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয় বিক্ষোভ মিছিল। পরে শহীদ মিনারে বক্তারা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে বাংলাদেশের পাশাপাশি বিশ্ব নেতাদের আহ্বান জানান। যারা বিশ্ব মানবতার বুলিয়া হয়ে বিভিন্ন দেশে তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, সেনাবাহিনী প্রেরণ করে ওই দেশকে ইনভেড করে, তারা যখন নিজের দেশে তাদের ফিলিস্তিনে আগ্রাসন চালায় সে জায়গায় তাদের নীরবতা আমাদেরকে ভোগায়। বাংলাদেশ থেকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্লোবাল সামুদ ফ্লোটিলার সাথে যে বা যারা ছিলেন তাদেরকে যে অবরুদ্ধ করেছে, তাদেরকে বন্দী করেছে এবং তাদের যাত্রা যে থামিয়ে দিয়েছে, মুক্তির যাত্রা থামানোর জন্য আমরা এখান থেকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। ফেনীতেও বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে শহরের জহিরা মসজিদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে গিয়ে শেষ হয় মিছিলটি। সেখানে বিক্ষুব্ধরা ফ্লোটিয়ায় হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের তীব্র নিন্দা জানান। আমরা অনতিবিলম্বে যে জাহাজগুলো আটক করেছে সেই জাহাজগুলো মুক্তি চাই এবং কি সেই জাহাজগুলো যে খাবারগুলো আছে সেই খাবারগুলো যেন ফিলিস্তিনের নির্যাতিত যে মা বোনেরা আছে, ভাইরা আছে, তাদের মাঝে যেন বিতরণ করতে পারে। অনতিবিলম্বে দাবি জানাবো তাদের যে কার্যক্রম সেটি যেন বেগন করে এবং অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি দিয়ে সসম্ভ্র তাদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও বিক্ষোভ মিছিল হয়েছে। প্রতিবাদ সভা হয়েছে মুন্সিগঞ্জ ও সাতক্ষীরায়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশের মাধ্যমে ফ্লোটিয়ায় হামলার প্রতিবাদ জানিয়েছে মুসল্লিরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সমমনা ইসলামী দলগুলোর সাথে সমঝোতা হলে জাতীয় নির্বাচনে 100 আসন ছেড়ে দিতে পারে জামায়াতে ইসলামী, এমনটাই বলেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ছাত্র শিবির সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় গোলাম পরওয়ার বলেন, 300 আসনেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে তার দল। জানান, সমমনা দলগুলোর সাথে ঐক্য ও সমঝোতার চেষ্টাও চলছে। অনুষ্ঠানে ছাত্র শিবিরের পাশাপাশি স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচনে এমন কিছু আসন আমাদের থাকবে, 300 আসনের সব আসনে আমরা নির্বাচনে এমন কিছু আসন আমাদের থাকবে 300 আসনের সব আসনে আমরা নির্বাচন করতে পারবো না।
যদিও আমরা 300 আসনে আমরা চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত প্রায় 100 আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। দুপুরে রংপুরে সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু জানান, আগামী জানুয়ারি থেকে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে তা বাস্তবসম্মত নয়, কেননা নির্বাচনী তফসিল ঘোষণা হলে এই সরকার আর কোনো প্রকল্প উদ্বোধন করতে পারবে না। তাই দ্রুত কাজ শুরুর দাবিতে 5 অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে পদযাত্রা ও পানি সম্পদ উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান, 8 অক্টোবর উপজেলা পর্যায়ে গণমিছিল আর 16 অক্টোবর তিস্তা তীরবর্তী 11টি উপজেলায় মশাল প্রজ্বলন কর্মসূচির ঘোষণা দেয়া হয়। 5 অক্টোবর রংপুর বিভাগের 5 জেলায় পদযাত্রা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। 9 অক্টোবর এই 5 জেলার অন্তর্গত সব উপজেলায় গণমিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। 16 অক্টোবর 10টি উপজেলার নদী তীরবর্তী স্থানে একযোগে মশাল প্রজ্বলন করা হবে। সুন্দরবনে ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানায় অভিযান পরিচালনা করে অস্ত্র গোলাবারুদ সহ জিম্মি থাকা 4 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। ভোরে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বেজ মোংলা ও আউটপোস্ট নলিয়ান। পরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান বিসিজিএস তৌহিদের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট ইকরাম মোহাম্মদ নাসিফ। তিনি আরও জানান, অভিযানে ডাকাতদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে 2 রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। এ সময় বোট ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায় ডাকাতরা। পরে তাদের বোটে তল্লাশি চালিয়ে একটি 1 নলা বন্দুক, 2টি এয়ারগান এবং 3 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। উদ্ধার করা হয় জিম্মি থাকা 4 জেলেকে। জাহাঙ্গীর বাহিনী এবং আলামিন বাহিনী আমাকে আটক করে, সেখানে আমার অনেক নির্যাতন করে, মারধর করে, অনেক টাকা পয়সার চাপ দেয়। আভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে একটি 1 নলা বন্দুক, 2টি এয়ারগান এবং 3 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এ সময় জিম্মি থাকা 4 জন জেলেকে উদ্ধার করা হয়। উদ্ধারকারী জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনী সদস্যরা তাদের 10 দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করেছিল। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। দিনভর থেমে থেমে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। এ বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু। বাবু, সকাল থেকেই তো গাজীপুরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এখন আবহাওয়ার অবস্থা কেমন? গত 2 দিন যাবতেই কিন্তু গাজীপুরে বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সেটা কিন্তু আসলে মানুষের জনজীবনে অনেকটাই দুর্ভোগ হতে হচ্ছে। তার পাশাপাশি যদি বলি যে বিভিন্ন খামারিরা রয়েছেন যারা গরুর খামার, তারা আসলে যে গরুর যে খাবার সেটা কিন্তু তারা খাবার দিতে পারছে না। তার পাশাপাশি মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো সেই কাজগুলো তারা করতে পারছে না, কারণ ঘর থেকে বের হতে পারছে না। ঘর থেকে না বের হওয়ার ফলে যে বাড়ির যে প্রয়োজনীয় জিনিস সেগুলো কিন্তু আসলে আনতে পারছে না। তার পাশাপাশি বৃষ্টির কারণে গাজীপুরের বিভিন্ন জায়গায় দেখেছি আসলে রাস্তায় পানি উঠে যাওয়া মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এক প্রকার আসলে বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আসলে অনেক রাস্তাঘাটে আসলে খানাখন্দে ভরে গিয়েছে। তার পাশাপাশি যারা হচ্ছে যে বিভিন্ন প্রয়োজনে কাজে বের হতে চেষ্টা করছেন তারাও কিন্তু আসলে বের হতে পারছে না। এখন কিন্তু দুপুরের পর থেকেই ভারী বৃষ্টি হয়েছিল, এখন কিন্তু গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার যে ওয়েদার একেবারেই মেঘাচ্ছন্ন, সেই ক্ষেত্রে আসলে যে ধানের জমিগুলো রয়েছে কৃষকের, সেই ধানের জমি কিন্তু অনেক জায়গায় কিন্তু আসলে পানি নিচে তলিয়ে গেছে। তারা কৃষকরা বলছেন যে এভাবে যদি বৃষ্টি টানা পড়তে থাকে তাহলে তাদের ফসলি জমি একেবারেই নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আসলে যে কৃষিবিদ যারা রয়েছেন তাদের পরামর্শ চাচ্ছেন। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ বাবু। হঠাৎ করে চুয়াডাঙ্গায় এক ধরনের আর্থিক অস্থিরতা দেখা দিয়েছে। একটি কথিত কোম্পানির কবজায় আটকা পড়েছে কোটি কোটি টাকা। লাভ আর লোভে পড়ে হুমড়ি খেয়ে ওই প্রতিষ্ঠানেই লগ্নি করেছে 1000 মানুষ।
নাম পরিচয়হীন অফিসে বসে কখনো বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠান, কখনো অনলাইন ট্রেডিং, কখনো সমবায় কিংবা MLM ব্যবসার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে চক্রটি। প্রশাসনের নাকের ডগায় সবকিছু ঘটলেও অবগত নয় তারাও। জিসান আহমেদের অনুসন্ধান। অনলাইনে জুয়া, ক্রিপ্টোকারেন্সি কিংবা ইলেকট্রনিক মুদ্রা কেনাবেচার ঘাঁটিতে পরিণত হচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল। এবার অনলাইন শেয়ার বাজারে বিনিয়োগের নামে নতুন এক প্রতারণা কৌশলের তথ্য মিলেছে। সেন্টএফএক্স দুবাই ভিত্তিক প্রতিষ্ঠিত একটি ব্রোকারেজ হাউস, যাদের ওয়েবসাইটে ঢু মারলে প্রথমেই ভেসে ওঠে একটি সতর্কবার্তা, নকল হইতে সাবধান। অথচ এই সেন্টএফএক্সের নাম ভাঙিয়েই চুয়াডাঙ্গায় চলছে আর্থিক লেনদেন। শহরের এক প্রান্তে ভাড়া বাড়িতে অফিস খুলে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করছে সদস্যরা। অথচ এই ভবনটিতে নেই কোনো সাইনবোর্ড, নাম পরিচয়হীন অফিসে কাউকে দেখাও মেলে না নিয়মিত। টানা 14 মাস ধরে এই ভবনের 2টি ফ্ল্যাট ভাড়া নিয়ে ব্যবসা কার্যক্রম চালাচ্ছে এই চক্রটি। আমরা জেনেছি তারা বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের সাথে চুক্তি করলেও তাদের এই প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছে RJ ট্রেডিং এবং খাদেম এভিয়েশন সার্ভিস নামে। এখন প্রশ্ন হচ্ছে, এরা আসলে কোন বিষয়গুলো নিয়ে কাজ করে থাকেন? স্থানীয়রা বলছেন, হজ এজেন্সির নাম করে বাড়িটি ভাড়া নেওয়া হয়। এই অফিসে আসা যাওয়া করা লোকজনের গতিবিধিও রহস্যজনক বলে উল্লেখ করেন তারা। আমি জানি যে হলো হজ ইয়ে নিয়ে যায়, মানে উমরা হজে হাজিদের নিয়ে যায়। হজ ট্রেডিং এর নাম করে অফিস নিয়ে আসে, মানে এই নামে নিয়েছে, নেওয়ার পরে এখন তো মনে হচ্ছে যে না, তারা এইসব কাজ চালায় না। অনুসন্ধানে মিলেছে বিভিন্ন পেশার মানুষকে বোকা বানিয়ে প্রতিষ্ঠানটি গ্রাহক জুটিয়েছেন প্রায় 1000 তিনেক, যাদের এক একজনের বিনিয়োগ লাখ টাকার উপরে। পঞ্জি স্কিমে লাখ প্রতি বিনিয়োগে মাসিক মুনাফা পাওয়া যায় 5 থেকে 9,000 টাকা। ফরেক্স মার্কেটে ট্রেডিং ব্যবসা, OGS নামে অনলাইনে পণ্য বিক্রি, সাকসেস অ্যাসোসিয়েশন নামে সমবায় প্রতিষ্ঠান থেকে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে চলছে অর্থ হাতিয়ে নেওয়ার অভিনব কৌশল। অভিযোগ, এ কাজে AGM থেকে MIB পদধারী কর্মীরা যুক্ত আছেন কয়েক ধাপে। মূলত একটি লাইফ ইন্স্যুরেন্সের চাকরিচ্যুত কয়েকজন কর্মী, সরকারি কর্মকর্তা ও কয়েকজন স্কুল শিক্ষক এক হয়ে চালাচ্ছেন এই কার্যক্রম। বাংলাদেশের প্রেক্ষাপটে 1,30,000-এ 5,000 টাকা দেওয়া এমন কোনো ব্যাংক নাই, কোনো মাধ্যমই নাই। এরা কোত্থেকে নিয়ে আসে? এইসব চিন্তা করে আমি দেখলাম যে এক সময় হয়তো এটা থাকবে না, চলে যাবে। যে প্রতিষ্ঠানের বৈধতা নিয়েই রয়েছে এত প্রশ্ন, সেই প্রতিষ্ঠানে বিনিয়োগ এবং মুনাফার ভাগ কিভাবে আসছে তা নিয়ে চিন্তায় সাধারণ মানুষ। যে কোনো সময় সটকে পড়তে পারে চক্রটি, এ নিয়েও উদ্বেগ রয়েছে। ওরা নাকি প্রতি মাসে সোনার ব্যবসা করে, ট্রেড। তা আমি ট্রেডের বিষয়ে আমি জানলাম এটা সম্পূর্ণভাবে বেআইনি। একটা মানুষ একেবারে নিঃস্ব হয়ে যাবে, তখন কে ব্যবস্থা নেবে? তখন ব্যবস্থা নিয়ে তো কোনো লাভ হবে না। চক্রের একাধিক সদস্যদের সাথে যোগাযোগ করা হলেও তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি। কেমন হয়ে যাচ্ছে? আমি তো কোনো কাজই করি না তার সাথে। প্রতিষ্ঠানটির বৈধতা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। আইনানুগভাবে যদি তারা না চলে যায়, এরকম কোনো কিছু আমরা পাই, আমরা দ্রুতই এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তার যদি লিগ্যাল কোনো পারমিশন না থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত শুধু চুয়াডাঙ্গা থেকেই কয়েক কোটি টাকা বিভিন্ন চ্যানেলে বেহাত হয়েছে। অর্থ পাচার ঠেকাতে তাদের লাগাম টেনে ধরার দাবি সচেতন মহলের। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। কঙ্গোর এক নাগরিকের সঙ্গে পাখির ব্যবসা করে বিপাকে পড়েছেন বগুড়ার এক ব্যবসায়ী। বছর 3 আগে ব্যবসা সূত্রে কঙ্গো থেকে ব্যবসায়ীর বাড়িতে আসেন ভিটো বঙ্গেঙ্গে নামের কঙ্গোর ওই নাগরিক। এরপর কয়েক দফা টাকা নিয়েও দিতে পারেননি পাখি, উল্টো জিম্মি করে রাখার অভিযোগ তুলেছেন ব্যবসায়ীর বিরুদ্ধেই। বেড়াতে যাচ্ছেন দর্শনীয় স্থানে, অংশ নিচ্ছেন বিয়ের অনুষ্ঠানে, কখনো বানাচ্ছেন টিকটক ভিডিও, অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মানুষটিকে নিয়েই খবর ছড়িয়েছে 3 বছর ধরে তাকে জিম্মি করে রেখেছে বগুড়ার এক ব্যবসায়ী। সোশ্যাল মিডিয়া জুড়ে কঙ্গোর নাগরিক ভিটো বঙ্গেঙ্গেকে ঘিরে যে জিম্মি খবর ছড়িয়েছে, বাস্তব চিত্র একেবারেই উল্টো। ব্যবসায়ী আতিকুর রহমান পলাশ জানান, বিদেশি পাখির ব্যবসার সূত্রে 2022 সালে ভিটোর সঙ্গে পরিচয়।
ওই বছরের নভেম্বরে ট্যুরিস্ট ভিসা নিয়ে বগুড়ায় পলাশের বাসায় বেড়াতে আসেন ভিটো। আজকে থেকে প্রায় 2-2.5 বছর হচ্ছে, ডেট আছে। প্রাইম মিনিস্টার অফিস বিওপি থেকে পারমিশন নিয়ে তাকে আমি টিকিট পাঠাই, সে আসে, তাকে আমি এলসি দেই, সে মাল দেয়, 2টা শিপমেন্ট দেয়, কিন্তু কোনোবারে সে ফুল পেমেন্ট দেয় নাই। পলাশের পরিবারের দাবি, বিভিন্ন দেশ থেকে পাখি আমদানির জন্য ভিটোকে দফায় দফায় প্রায় 1 কোটি টাকা দেন পলাশ। শুরুর দিকে কয়েক চালান পাখি আনলেও গত বছরের নভেম্বর থেকে না পাখি এনেছেন, না টাকা ফেরত দিয়েছেন ভিটো। এরপর থেকেই পাখি আনার আশ্বাস দিয়ে অবস্থান করছেন পলাশের বাড়িতেই। সে আমাকে টাকা দিবে না, মালও দিবে না, ও বলতে সমস্ত পাখি মারা গেছে। এই নাটক করে সে জিম্মি বলছে আমি জিম্মি, কিন্তু আপনারা আমার বাসায় যেয়ে দেখেন তাকে আমি কিভাবে রাখছি। আর আমি যদি তাকে জিম্মি করতাম তাহলে সে থানায় যেয়ে মামলা করে আমার বাসায় সে কিভাবে থাকলো। ওর যে চাহিদা, ওই মাছ মাংস গোশ ছাড়া, মুরগি ছাড়া ও ভাত খায় না। ও খাওয়া দিতে দিতে আমি একবারে আরও ফগন্নি হয়ে গেছি, আরও নিঃস্ব হয়ে গেছি। তবে ভিটোর দাবি, তিনি পলাশের পাওনা সব টাকা ফেরত দিয়েছেন। এরপরও পাসপোর্ট আটকে রেখে তাকে দেশে ফিরতে দিচ্ছেন না পলাশ। Mi sell my room, me give Polash your money. Now me I have no money. Wait me speak you conclusion. তার দেশে যাওয়ার প্রক্রিয়ার জন্য আমরা কথা বলতেছি এবং সে নিজেও, তাকে আমি বলছি তারও লোক আছে ঢাকায়, তারাও চেষ্টা করছে। পুলিশও বলছে বিদেশি ওই নাগরিককে জিম্মি করা হয়নি, তবে তাদের ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে ছড়িয়েছে এমন তথ্য। একটা নিউজ হয়, তো সেখানে দেখা যায় যে এই ব্যক্তি নিজেকে জিম্মি হিসেবে দাবি করেছে। এ সংক্রান্তে সত্যতা আমরা পাই নাই, তবে সে আমাদের দেশে থাকে এবং সে আপনার পাখির ব্যবসার সঙ্গে যতদূর সম্ভব সে জড়িত। এমন তথ্য বিভ্রাটে দেশের ভাবমূর্তি নিয়ে চিন্তিত এলাকাবাসী। বিষয়টির দ্রুত সুরাহা হোক, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত 24 জন। সকালে উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নের পালিসারা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউনিয়ন জামাতের আমির ইলিয়াস হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়ে একটি এডিট করা ছবি শেয়ার করেন। ওই পোস্টকে মানহানিকর উল্লেখ করে ক্ষুব্ধ হন বিএনপি নেতাকর্মীরা। পরে ইলিয়াস হোসেন দুঃখ প্রকাশ করে পোস্টটি মুছে ফেলেন। স্থানীয়রা বৈঠকের কথা থাকলেও এর আগেই সংঘর্ষে জড়ায় উভয় পক্ষের লোকজন। এতে আহত হয় অন্তত 25 জন। গাজীপুরের কালীগঞ্জে ডাম্প ট্রাকের চাপায় সিএনজিতে থাকা 2 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। সকালে উপজেলার দেওপাড়া চত্বর এলাকায় টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কে হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায়, গাজীপুরের শফিপুর থেকে যাত্রী নিয়ে নরসিংদী যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশাটি। দেওপাড়া চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক চাপা দেয় সিএনজিটি। ঘটনাস্থলেই মারা যান 2 যাত্রী, গুরুতর আহত হন 3 জন। উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাদের। এদিকে চাঁপাইনবাবগঞ্জে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে। গাজীপুরের কালিয়াকৈরে নৌকাডুবিতে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এখনও খোঁজ মেলেনি আরেক শিশুর। সকালে তুরাগ নদী থেকে অঙ্কিতা মণি দাসের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার বিসর্জন দেখতে পরিবারের সাথে ইঞ্জিন চালিত ছোট নৌকায় উঠে অঙ্কিতা ও তন্ময়। কিছুদূর গিয়ে বড় নৌকার সাথে ধাক্কা লেগে ছোট নৌকাটি ডুবে যায়। বাকিরা সাঁতার কেটে তীরে উঠলেও তলিয়ে যায় শিশু দুটি। নিখোঁজ তন্ময়কে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলমান থাকবে জানিয়েছে ফায়ার সার্ভিস। ময়মনসিংহে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় আনুমানিক 27,30,000 টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরা কারবারিরা। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। মেয়র ও কাউন্সিলর না থাকায় ব্যাহত পাবনা পৌরসভার নাগরিক সেবা।
২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশের অন্যান্য পৌরসভার মতো অপসারিত হন পাবনার জনপ্রতিনিধিরাও। এতে স্থবির হয়ে পড়েছে নাগরিক সেবার পাশাপাশি উন্নয়নমূলক কাজ। দ্রুত ভোগান্তি নিরসনের দাবি বাসিন্দাদের। দেশের উত্তরের জেলা পাবনার আয়তন ২,৩৭১ বর্গ কিলোমিটার। নাগরিক সেবা প্রদানে রয়েছে ৯টি পৌরসভা, যার অধিকাংশই প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত। ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশের অন্যান্য পৌরসভার মতো অপসারিত হন মেয়র ও কাউন্সিলররা। এরপর নিয়োগ দেওয়া হয় প্রশাসক, তবে তাতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত পৌরবাসী। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক পদে কর্মরত আছেন, কাজেই তাদের ওই নিজস্ব দপ্তর সামলাতে হিমশিম খেতে হয়। প্রত্যয়নপত্রের জন্য আসছিলাম, তা আমি এখানে ওই এক জায়গায় অ্যাপ্লিকেশন করলাম, আর এক জায়গায় কাগজ জমা দিলাম, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করলাম। হয়তো কাউন্সিলর থাকলে মনে হয় এই দৌড়াদৌড়িটা আমার করা লাগতো না। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দে ভরা বিভিন্ন সড়ক, পোহাতে হচ্ছে দুর্ভোগ। বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ নগরবাসী। রাস্তার নির্মাণ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া করতেছে, আমরা এখন পর্যন্ত সেটা পারি নাই করতে। যিনি প্রশাসক মহোদয় রয়েছেন ওনাকে অনুরোধ করব, আপনি যেরকম দায়িত্বে রয়েছেন সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসক জানান, নাগরিক দুর্ভোগের বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে। দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশা তার। স্থানীয় সরকার মন্ত্রণালয় তা ওনাদের সাথে বিভিন্ন ফোরামে কথা বলেছি যে আমরা এখানে যদি যত দ্রুত সম্ভব পূর্ণকালীন প্রশাসক নিয়োগ করা বা ইলেকশন না হওয়া পর্যন্ত পরিষদে এসে যেন মানুষ তাদের নাগরিক সেবা পাওয়ার জন্য তার প্রতিনিধিকে কাছে পায়। জেলার ৯টি পৌরসভায় বসবাস করেন ২৯ লাখের বেশি মানুষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে, চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। এ সময়ের মধ্যে ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ নিষিদ্ধ। জেলেদের দাবি, নিষেধাজ্ঞা চলাকালে দ্রুত খাদ্য সহায়তা প্রদান করা হোক। আশ্বিনে ভরা পূর্ণিমার আগে ও পরের সময়কে ইলিশের সর্বোচ্চ প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। এ সময় ডিম ছাড়তে নদীতে আসে মা ইলিশ। শুক্রবার মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন বন্ধ থাকবে ইলিশ শিকার। এজন্য জাল গুটিয়ে ঘরে ফিরছে বরগুনা সহ উপকূলীয় এলাকার জেলেরা। নিষেধাজ্ঞা চলাকালে কর্মহীন থাকেন তারা, তাই দ্রুত খাদ্য সহায়তা দেওয়ার দাবি। বিগত দিনে আমরা এই অবরোধ মানছি আর সামনেও মানব। সরকার যে প্রণোদনাটা দিচ্ছে এটা যাতে প্রকৃত জেলেরা এই প্রণোদনা পায়। ভারতীয় জেলেকে এই সময় কোনো অবরোধ নাই। এই ২২ দিনে আমাদের আশঙ্কা যে তারা অবৈধভাবে মাছ ধরে নেবে। মৎস্য কর্মকর্তা জানান, নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। আমাদের অভ্যন্তরীণ জলসীমানা অর্থাৎ ২০০ নটিক্যাল মাইল এর মধ্যে কোনো ধরনের বিদেশি সামুদ্রিক নৌযান যেন প্রবেশ করতে না পারে সে বিষয়ে আমাদের বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড এর বিভিন্ন কন্টিজেন্ট তাদের জাহাজ দিয়ে ২৪ ঘন্টা দিনরাত টহল দিতে থাকবে। বরগুনা জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৪৮,০০০। এর মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হবে প্রায় ৩৮,০০০ জেলেকে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি ভোলায় জুয়েল সাহা বিকাশের কাছে। জুয়েল, মাছ ধরায় এই সময়টায় তো জেলেদের জন্য খাদ্য সহায়তা দেওয়া হয়, এই কার্যক্রম কবে থেকে শুরু হবে? জেলেরা ও প্রশাসন কি বলছে? আপনি যেমনটাই বলছিলেন, আজ মধ্যরাত অর্থাৎ ১২টা ১ মিনিট থেকে ৪ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে এবং এটি চলবে কিন্তু ২৫ অক্টোবর পর্যন্ত। এই নিষেধাজ্ঞা ২২ দিনের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞাকালীন সময়ে ভোলার যারা জেলে রয়েছে তাদের জন্য কিন্তু প্রতি বছরের মতো এবছরও কিন্তু ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। তো আমরা মৎস্য বিভাগের সাথে কিন্তু কথা বলেছি। মৎস্য বিভাগ আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে নিবন্ধিত ১,৬৮,০০০-এর মতো নিবন্ধিত জেলে রয়েছে ভোলাতে। এই নিবন্ধিত ১,৬৮,০০০
৬১,০০০ জেলের মধ্যে ১,৪৩,০০০ মতো, প্রায় ১,৪৩,০০০ মতো জেলে রয়েছে, যাদেরকে এবছর 25 কেজি করে চাল দেওয়া হবে। এবং এই চাল বিতরণের কার্যক্রম কিন্তু তারা যেমনটা বলছিলেন যে যেই বিতরণের আগে যে মুহূর্তে যে ধরনের কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা শুরু করেছে। এবং তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু এই চাল বিতরণ শুরু করবেন। এবং তাদের যে লক্ষ্য রয়েছে যে 10 তারিখের মধ্যে জেলার যে সকল জেলেরা চাল পাবে তাদেরকে বিতরণ কাজ সম্পন্ন করবেন। এবং আজ যেমনটাই বলছিলাম যে এই নিষেধাজ্ঞা যেহেতু শুরু হচ্ছে, আজ 12টা 1 মিনিট থেকে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এবং এই নিষেধাজ্ঞার শেষ সময়ে কিন্তু আমরা যেমনটা দেখতে পেয়েছি যে ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীর জেলেরা কিন্তু শেষ সময়ে ব্যস্ততা কিন্তু বেড়েছে, এবং জেলেরা কিন্তু শেষ সময়ের মতো কিন্তু নদীতে যাচ্ছেন এবং তারা কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ মাছ পাচ্ছে। তবে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি আপনাকে যে এই নিষেধাজ্ঞার বিষয়ে কিন্তু জেলেরা আসলে সন্তুষ্ট নয়, কারণ ভরা মৌসুমে কিন্তু এবছর জেলেদের জালে কিন্তু কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরা পড়েনি। তানজিন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জুয়েল। এবার যাচ্ছি বরগুনায় সহকর্মী ফেরদৌস খান ইমনের কাছে। ইমন, মাছ ধরা নিষেধাজ্ঞা কার্যকরে কি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন, জেলেরা কি বলছে? 12টার পর থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে এবং এই যে 12টার পর থেকে এই নিষেধাজ্ঞা শুরু হবে এবং এই যে বরগুনার খাগদনদ, পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র, ঘাট সহ বিভিন্ন স্থানে কিন্তু এখন শুনশান নীরবতা। এভাবে কিন্তু ট্রলারগুলো নোঙর করে রাখা হয়েছে, কারণ 22 দিনের এই নিষেধাজ্ঞার কারণে। মূলত এখানকার যে জেলেরা তারা বলছেন যে তাদের খাদ্য সহায়তাটা একটু আগে দেওয়ার জন্য, কারণ এবছর তাদের জালে কিন্তু কাঙ্ক্ষিত মাছ ধরা পড়েনি, যে কারণে কিন্তু অনেকটাই দুর্বিষহ জীবনযাপন তারা করেছেন। আমার সাথে এখানকার মৎস্য বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা হয়েছেন। তারা বলেছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে মূলত শুরুর দিকেই তাদেরকে 25 কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে। এবং এখানকার যে প্রশাসনিক যে ব্যবস্থা যদি বলি, এখানকার যা কোস্টগার্ড রয়েছে, মৎস্য বিভাগ রয়েছে, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সব মিলিয়ে বেশ কয়েকটি টিম কিন্তু বরগুনার পাথরঘাটা আর এই যে পায়রা, বিষখালী এবং বলেশ্বর যে নদী এবং সমুদ্র মোহনা রয়েছে সেখানে তারা টহল জোরদার করবে। এবং বিশেষ করে এখানকার জেলেরা কিন্তু প্রতি বছরই একটি কথা বলেন যে তাদের মূলত এই সময়টায় ভারতে নিষেধাজ্ঞা থাকে না, যে কারণে বাংলাদেশের জলসীমানায় ঢুকে তারা মা ইলিশ ধরে নিয়ে যেতে পারে। এক্ষেত্রে কিন্তু এখানকার যারা মৎস্য বিভাগের বা প্রশাসনের কর্তারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে নৌবাহিনী এবং কোস্টগার্ড তারা কিন্তু সমুদ্রে ব্যাপকভাবে টহল দেবে যাতে করে মা ইলিশ রক্ষা হয়। এবং এখানকার যে সর্বশেষ পরিস্থিতি যদি বলি, যে এখানকে আজকে যে সর্বশেষ দিন গেছে এবং মৎস্য অবতরণ কেন্দ্রে যে বেচা কিনা শেষ দিনে বিগত বছরে যা হয়েছে সেই তুলনায় কিন্তু এবার কিছুই হয়নি, খুবই সামান্য পরিমাণ। এই ছিল বরগুনা থেকে। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ইমন। টানা 4 দিনের ছুটিতে জমে উঠেছে দেশের পর্যটন খাত। পর্যটকের পদভারে মুখরিত সাগরকন্যা কুয়াকাটা। 18 কিলোমিটার দীর্ঘ সৈকতের 3 নদীর মোহনা, লেম্বুর বন, সুটকিপল্লী, ঝাউবাগান ও লাল কাঁকড়ার চরে পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। সৈকতের বালিয়াড়িতে উচ্ছ্বাসে মেতেছেন তারা। পর্যটকদের ভিড়ে বিক্রি বেড়েছে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বুকিং রয়েছে কুয়াকাটার শতভাগ হোটেল মোটেল। পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। এছাড়া সিলেটের সাদা পাথর, জাফলং সহ দেশের অন্যান্য দর্শনীয় স্থানগুলোতেও ভিড় রয়েছে ভ্রমণ পিপাসুদের। পূজার ছুটিতে আসছি, এখানকার পরিবেশ, এখানকার সাগর অনেক সুন্দর। প্রতিকূল আবহাওয়ার ভিতরে কুয়াকাটার সৌন্দর্য এতটা সুন্দর ফুটে উঠেছে এবং উৎসব জনতার ভিড়ে নিজেকে আসলে হারিয়ে ফেলেছি। কুয়াকাটা এসে অনেক ভালো লাগছে, এখানে এনজয় করতেছি, এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, 2-3 দিন আমরা থাকবো। দর্শক, এই ছিল সংবাদ সেরা দেশে।